আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন্টারডেতে স্টক সিলেক্ট করবেন। ইন্টারডেতে একটি নয় দুটি নয় বেশ কয়েকটি স্টক আপনাদেরকে সিলেক্ট করতে হবে, আর তাহলে আপনারা বেশ সুন্দর বাইং অপরচুনিটি এবং সেলিং অপরচুনিটি দুটি পাবেন। কিভাবে আপনারা স্টক সিলেক্ট করবেন, কোথা থেকে করবেন, কোন স্টকে বাইং করবেন, কোন স্টকে সেলিং করবেন, কিভাবে সেই স্টকটিকে চুজ করবেন, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, ইন্টারডেতে আমরা সেই সমস্ত স্টকে কাজ করব যেগুলির ফিউচার রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টকে ফিউচারে কেনাবেচা করা হয়, কল এবং পুট দুই থাকে, সেই সমস্ত স্টকে করব। তাতে কি হবে, সেই সমস্ত স্টকে কাজ করলে বিক্রি করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না, কারণ এই সমস্ত স্টকগুলি কখনোই আপার সার্কিট বা লোয়ার সার্কিট কখনোই লাগবে না। ফায়ারসেট টার্মিনাল খুললেই আমরা এখানে কিছু ওয়াচ লিস্ট দেখতে পাবো। এখানে গিয়ে আমরা সেক্টর ওয়াইজ অনেকগুলি স্টক লিস্ট দেখতে পাবো। দেখো, এখানে যখন আমি আমার কাস্টারটিকে নিয়ে আসছি, তখন দেখো এখানে সেক্টর ওয়াইজ পরপর সমস্ত লিস্ট রয়েছে। এটাকে যদি আমি আর বড় করে দেখাতে চাই তাহলে এইভাবে বড় করা যাবে। এই দেখো কেমন করে না, এখানে আমি খুলে রেখেছি নিফটি 50। আমি চাইলে নিফটির অটোর স্টক এখানে দেখতে পাচ্ছি, কেমন ঠিক তেমনই এখান থেকে নিফটি অটোর পরে চলে আসো নিফটি ব্যাংকে। নিফটি ব্যাংকে কোন কোন স্টক রয়েছে সেই স্টকগুলি এখানে শো করছে। এছাড়াও এরপরে চলে আসো নিফটি এফএমজিসি বা ফার্মার উপরে, এখানে এফএমজিসি করলাম। দেখো এফএমজিসি সেক্টরে যে সমস্ত স্টক রয়েছে সেই সমস্ত স্টক এখানে অলরেডি দেওয়াই রয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে নিফটি 50-তে সবার প্রথমে যাব এবং গেলেই আমাদের কাছে স্টকগুলি শো করছে। এর পরের যে কাজটি সেটি হচ্ছে, এটা হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস, তারপরে আছে চেঞ্জ এবং তারপর রয়েছে চেঞ্জ পার্সেন্টেজ। তো আমরা চেঞ্জ পার্সেন্টেজের উপরে ক্লিক করব। ফার্স্ট বার ক্লিক করলে যে স্টকটি সব থেকে বেশি পড়ে গেছে সেই স্টকটি শো করবে, এবং আর একবার ক্লিক করলে সবচেয়ে বেশি কোন স্টক উপরে উঠেছে পার্সেন্টেজ ওয়াইজ সেই স্টকটিকে উপরে দেখাবে। এখানে দেখো রিলায়েন্সের শেয়ার সবচাইতে বেশি 17 তারিখে উঠেছিল, সেটা কত না 2.83%। এবং এইভাবে পরপর বিপিসিএল, হিন্ডালকো, কোল ইন্ডিয়া, এইভাবে পরপর সমস্ত স্টককে এখানে শো করছে। এবারে আমাদের যেটা কাজ হবে পোস্ট মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের সবার প্রথমে একটা স্টকের চার্ট ওপেন করতে হবে। তো আমরা এখানে একটা স্টকের চার্টকে ওপেন করলাম এবং এখানে আমি একটা ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি, সেটা হচ্ছে পিভট। এই পিভটের লাগিয়ে নেওয়ার পিছনে কারণ রয়েছে, কারণ পিভটের ওপরে আমরা যাচ করব যে ওই স্টকটিতে আমরা আগামীকাল কি পজিশন দেখতে পারি। মার্কেট যদি আপ খোলে বা ডাউন খোলে তাহলে কোথায় মার্কেটে এই স্টকটি খুলতে পারে বা কোথায় এই মার্কেটে এই স্টকটির পজিশন শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিভট সেন্টার লাইন, এই পিভটের সেন্টার লাইন থেকে এই দিনের যে স্টকটি ছিল সেটা উপরেই খুলেছিল, শুধু তাই নয়, এবং তারপরে মার্কেটে এই স্টকটি আপ অর্থাৎ গ্যাপ আপ ওপেন হয় এবং অনেক বড় একটা র্যালি করে। অতএব এই স্টকটিতে আমাদের কাজ করার কোনো প্রশ্নই আসে না। এই স্টকটিকে আমরা আমাদের যেটা ওয়াচ লিস্ট সেখানে রাখবই না। সেকেন্ড, আরেকটি কথা, যদি তোমরা পোস্ট মার্কেটে করো তাহলে এইভাবে আগে থেকে কিছু সিলেকশন করে রাখতে পারো। আবার এটাও করতে পারো, সেই দিন যে সমস্ত স্টক, অর্থাৎ প্রথমে মার্কেট খুলবে 15 মিনিট হয়ে যাবে, 15 মিনিটের পরে আমাদের এটা খুলতে হবে, পার্সেন্টেজ চেক করতে হবে, তাহলে যে সমস্ত স্টক হাইলি ওপরের দিকে উঠেছে সেই সমস্ত স্টকগুলি শো করবে। এবং তখন যদি আমরা খুলি তখন লাইভ মার্কেটে আমরা এগুলোকে চেক করতে পারবো। তারপরে চলে আসো বিপিসিএল। বিপিসিএলে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এটি সাপোর্ট টুর কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই স্টকটি এখানে পরপর 1, 2, 3 দিন পজ নিয়েছে, 4 দিনের একটা পজ ছিল, করার পর সাপোর্ট লাইনের ওপরে রয়েছে। এবং এই স্টকটি ওপরে যদি এই লেভেলের ওপরে গিয়ে মার্কেট খোলে এবং এই রেজিস্ট্যান্সকে অর্থাৎ S2কে যদি S1কে যদি ক্রস করে তাহলে আমরা এই স্টকে এন্ট্রি নেব। তো সেই জন্য এই স্টকটিকেও আমরা এই মুহূর্তে দেখব না।
হিন্ডালকোর পজিশন কোথায় রয়েছে? হিন্ডালকো অনেকটাই কাছাকাছি রয়েছে পিভটের থেকে, পিভটের অনেকটা কাছাকাছি, ঠিক না? অর্থাৎ আমার মনে হয় এই স্টকটি গত 4 দিন ধরে উপরে উঠছে, 1 2 3 4 দিন ধরে উপরে উঠছে। অর্থাৎ আগামীকাল অর্থাৎ সোমবার বা 20 জানুয়ারি, 20 জানুয়ারিতে এই স্টকটি সামান্য হলেও একটা পজ নেবে এবং পজ নেওয়ার পর অর্থাৎ 15 মিনিটের ক্যান্ডেলে যেতে হবে। 15 মিনিটের ক্যান্ডেলে যদি আমরা দেখি যে এটা পজ নিচ্ছে, বা 1 ঘন্টার ক্যান্ডেলে যদি দেখি যে এই কি স্টকটি একটু ডাউন মুভ রয়েছে, এবং এর সঙ্গে তোমরা চাইলে আরও একটি ইন্ডিকেটর ইউজ করতে পারো, সেটা হচ্ছে ইচিমোকু ক্লাউড। ইচিমোকু ক্লাউডে এটা হচ্ছে কনভার্সাল লাইন, এটা হচ্ছে বেস লাইন, এটা ডে টাইম ফ্রেমে আছে। ডে টাইম ফ্রেমে যদি এই বেস লাইনের ওপরে গিয়ে বসে এই স্টকটি, তাহলে আমরা এই স্টকটিতে কিন্তু অবশ্যই বাইং রেকমেন্ডেশন করতে পারি। অর্থাৎ এইখানে ওপরে গিয়ে বসলে এবং এর যে পজিশন রয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যদি এটা বেস লাইনের উপরে আসে, তাহলে 15 মিনিটে এটা পিভটের ওপরে থাকবে। এটা যেহেতু 1 ডে চার্ট রয়েছে, আমরা যদি এখান থেকে এটাকে 15 মিনিট করি, তাহলে দেখো এখানে খুব সুন্দরভাবে দেখা যাবে যে এখানে স্ক্রিনটাকে একটু বড় করলেই দেখো এই স্টকটি এই মুহূর্তে কিন্তু পিভটের উপরে সাপোর্ট 1 এবং সাপোর্ট 2 এর কাছে গিয়ে বসে রয়েছে। অর্থাৎ মার্কেট যদি কোনো কারণে ডাউনও হয়, এটা যদি বেস লাইনের কাছে থাকে, তাহলে আমরা এখান থেকে পিভট 2 অর্থাৎ রেজিস্ট্যান্স 1 থেকে রেজিস্ট্যান্স 2 পর্যন্ত কিন্তু আমরা এই স্টকটির ওপরে বাইং অপরচুনিটি খুঁজতে পারবো। তো চলো এবারে আমরা আবার একটা ডে টাইম ফ্রেমেই চলে আসি এবং এখানে অটোকে ফিট করি এবং ক্লাউডকে আমরা সবার প্রথমে অফ করি, কারণ ক্লাউডকে নিয়ে আমাদের এই মুহূর্তে অত কিছু ভাবার কারণ নেই। ক্লাউড আমরা চেক করব কখন? ইন্টারডেতে এর পজিশন কি হতে পারে সেটা বোঝার জন্য। এরপরে চলে আসবো টাটা টেলিকমিউনিকেশনের উপরে বা টাটা কাস্টমার প্রোডাক্টের উপরে। এখানে দেখা যাচ্ছে ডে টাইম ফ্রেমে এটা পিভটের থেকে অনেকটাই হাই রয়েছে এবং উপরে রয়েছে রেজিস্ট্যান্স 1। তো এখানে রেজিস্ট্যান্স ফেস করার সম্ভাবনাটাই বেশি। এখানে রেজিস্ট্যান্স ফেস করে যদি মার্কেট উপরে ওঠে, তাহলে আমরা অবশ্যই এই স্টকে এন্ট্রি নেব এবং এন্ট্রি নিয়ে অবশ্যই আমরা প্রফিট পাবো বলেই সম্ভাবনা। আমরা কখনোই কিন্তু শুধুমাত্র বাইং পজিশনকে অ্যাক্টিভ করব না, অর্থাৎ এন্ট্রি নেব না। আমরা যদি 5টি স্টকে এন্ট্রি নিই, তাহলে 3টি স্টকে আমরা বাইংয়ে যাব এবং 2টি স্টকে আমরা সেলিংয়ে যাব। এর পিছনে কারণ হচ্ছে, তাহলে আমাদের যে রিস্ক রিওয়ার্ডটা থাকবে সেটা একটা ম্যাচিং পজিশনে থাকবে। কারণ 3টি স্টকে বাইং এবং 2টি স্টকে সেলিং নিলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে হেজ হবে। অর্থাৎ কোনো কারণে যদি বাইং পজিশনের 3টি স্টক নিচের দিকে আসে এবং সেলিং পজিশনে যদি 1টি স্টক নিচের দিকে আসে, তাহলে আমাদের প্রফিটটা কিন্তু খুব সামান্য না হলেও লস হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। সেই কারণেই অবশ্যই হেজ করে চলতে হবে, অর্থাৎ বাইং এবং সেলিং দুই দিকেই কিন্তু আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওতে তোমরা দেখে ভালো মতো বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা স্টককে সিলেকশন করবে, কোথা থেকে করবে, কি ধরনের স্টকের ওপরে তোমরা বাইং এবং সেলিং করবে, কেন এই ধরনের স্টকগুলোকে তুমি ইউজ করবে, সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছো। তো এই ধরনের আপডেটেড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, এবং সত্যি খুব ভালো লাগবে যদি তোমরা তোমাদের মতামত আমাকে জানাও। তোমরা কি ধরনের ভিডিও বেশি পছন্দ করছো, কি ধরনের স্ট্র্যাটেজি পছন্দ করো, সেগুলো জানালে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।